পড়ে শোনাচ্ছি রাজাদের লেখা গল্প ডিল। কলকাতার এই সময়টা বেশ মনোরম লাগে অনিন্দর। সবে শীত পড়তে শুরু করেছে। ডিসেম্বরের মাঝামাঝি এই সময়টায় সূর্যের তেজ কম থাকে। মনে হয় যেন সূর্যের এই কয়েকটা দিন সূর্যদেবের কাজ করতে ইচ্ছে করে না। তবে তাতে অনিন্দের কোনো অসুবিধা নেই, বরঞ্চ ওর দুঃখ হয় ভেবে কেন যে সূর্যদেব সারা বছরই এই ফাঁকিবাজিটা করেন না। যদি করতেন তাহলে তো জীবনটা একটু সুখের হতে পারত। এই যে বেলা 10টাতে ও ছাদের আলসেতে বসে নরম রোদের আদর খাচ্ছে, সেটা কি মার্চ বা এপ্রিল মাসে কল্পনা করা যেত? তন্দ্রাচ্ছন্ন চোখ জোড়া খুলে আশপাশের বাড়িগুলোর দিকে ঘাড় ঘুরিয়ে দেখে ও। সবই প্রায় 8তলা 10তলার বিশাল বিশাল ইমারত। একমাত্র ওর এই একতলা পুরনো বাড়িটাই বেটে বামনের মতো বেমানানভাবে এদের মাঝখানে কোনো রকমে টিকে রয়েছে। মাঝে মাঝে ভয় করে, যদি হঠাৎ কোনো দিন ভূমিকম্প হয় তাহলে হয়তো এই বাড়িগুলো চারপাশ থেকে হুড়মুড় করে ওর মাথার উপর ভেঙে পড়ে ওকে পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। ওই বাড়িগুলোর বাসিন্দাদের প্রতি ওর মনে খানিকটা ঈর্ষা মিশ্রিত অবহেলা আছে। মনে হয় ওরা যেন পৃথিবীর সব সুখ ছলে বলে কৌশলে কেড়ে নিয়ে পাহাড়ের মতো উঁচু বাড়িগুলোর মাথায় বসে আছে। তবে এই মুহূর্তে ওই বাড়িগুলোর বাসিন্দাদের প্রতি কিছুটা মায়াই হচ্ছে ওর, কারণ বছরের প্রায় 10 মাস প্রাণান্তকর গরম থেকে বাঁচার জন্য এই বাড়িগুলোর সব কটা ঘরই কাঁচের জানালা দিয়ে মোড়া থাকে এবং প্রায় সব কটা জানালার মাথার উপরেই এসি বসানো থাকায় অধিকাংশ বাড়ির জানালায় ভিতর থেকে মোটা পর্দা দিয়ে ঢাকা। তাই বেচারার এই পবিত্র নরম রোদে গা মেখে কেমন আরাম লাগে তা টেরই পেল না। যাকে কৃত্রিম আরামে যারা অভ্যস্ত, প্রাকৃতিক আরাম তাদের নাও ভালো লাগতে পারে। গায়ে চাদরটা আরও একটু টেনে নিয়ে চোখ বোঝে ও। নিচে দরজায় কেউ বোধহয় বেল বাজালো। এই সময় কে এলো আবার? অলস মনটা কিছুতেই রাজি হলো না নিচে নেমে গিয়ে দরজা খুলতে। বেলটা বার কয়েক বেজে বেজে থেমে গেল। মুখে মৃদু হাসি রেখা খেলে যায় অনিন্দর। নিজেকে এই একটা উপহারও সারা জীবনে দিতে পেরেছে। ইচ্ছে মতো জীবন কাটানোর বিলাসিতা আজও করতেই পারে। তার মানে এই নয় যে ও নিজের টাকার পাহাড়ের চূড়ায় বসে আছে। উল্টে ওর আর্থিক অবস্থা জানতে পারলে হয়তো নিতান্ত মধ্যবিত্তও ওকে করুণা করবে। তবে জীবনের অভিজ্ঞতা ওকে বুঝিয়েছে যে অধিকাংশ মানুষই সারা জীবন নিজের ইচ্ছের প্রতি অবহেলা করে অন্যের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই জীবন কাটিয়ে দেয় এবং তার মূল্য চোকাতে গিয়ে হতাশা, ক্রোধ আর দুঃখের জালে অহরহ জর্জরিত হতে থাকে। তাই দরজায় বাজতে থাকা বেল বাজতেই থাকে। টয়লেটে বসে বসেই অনিরুদ্ধ টের পায় মোবাইলে গোটা 3 মিসড কল হয়ে গেল। ভুরুটা অজান্তেই কুঁচকে যায় ওর। একটা রিংয়ের পরেই ফোন ধরাটা ওর অভ্যাস, কারণ ওর মনে হয় মোবাইলে আসা প্রতিটা কল কোনো না কোনো সুযোগের বার্তা নিয়ে আসে। তাই একটা কল মিস যাওয়া মানে একটা সুযোগ হাতছাড়া করে দেওয়া। কিন্তু এই মুহূর্তে কোমরে বসে শরীরের ওজন কমানোর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় না থাকায় মোবাইল ফোনে ভেসে আসা কোনো অজানা সুযোগ হাতছাড়া করতেই হলো ওকে। মনে মনে চিন্তা করে অনিরুদ্ধ, কার কল হতে পারে এটা? ওর বউ তৃষা ফোন করেছিল কি? গত পরশু ও বাপের বাড়ি গেছে মায়ের শরীর খারাপ বলে, আগামীকাল ফেরার কথা। না, মনে হয় না তৃষা ফোন করেছে, কারণ ও জানে দিনের এই সময়টায় প্রায় ঘন্টাখানেক অনিরুদ্ধ টয়লেটে কেটে যায়। তাহলে কে হতে পারে? নবনীতা কি? হতে পারে। আজ সকালে ওর নতুন মিশনে যাওয়ার কথা। এই নবনীতা মেয়েটা বেশ চালাক চতুর। অল্প সময়ই অনিরুদ্ধর কাছে বেশ প্রয়োজনীয় হয়ে উঠেছে। শরীরটা আশানুরূপ হালকা মনে না হলেও ও কমোড থেকে উঠে পড়ে। ফোনটা কার ছিল না জানা পর্যন্ত মনটা স্বস্তি পাবে না। সময় বয়ে যাচ্ছে, কাহাতক দরজায় বেল বাজিয়ে অপেক্ষা করা যায়। নবনীতা ভাবে, লোকটার কি কোনো কাজকর্ম নেই? এত বেলা অবধি ঘুমোচ্ছে। এদিকে স্যারও ফোন ধরছেন না। বাড়ির উল্টো দিকে চায়ের দোকানটায় গিয়ে 2টো বিস্কুট আর 1 কাপ চায়ের অর্ডার দিয়ে নবনীতা ভাবতে থাকে এই কাজটা কিভাবে শুরু করা যায়। ফোনটা বেজে ওঠে। স্যার ফোন করেছেন। হ্যালো, তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, লোকটা তো দরজাই খুলছে না। অনিরুদ্ধ বলে, তুমি কি ওখান থেকে বেরিয়ে এসেছ? নবনীতা বলে, না স্যার,
আমি ওর বাড়ির উল্টো ফুটপাতের একটা চায়ের দোকানে বসে অপেক্ষা করছি। খানিকক্ষণ বাদে আর একবার নক করব। অনিরুদ্ধ বলে, গুড, হ্যাভ পেশেন্স। ও একটু ঘুম কাতুরে, বেলা করে ঘুম থেকে ওঠা ওর অভ্যাস। কিভাবে কথা শুরু করবে ভেবে নিয়েছো তো? নবনীতা বলে, হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না। অনিরুদ্ধ খুশি হয়ে বলে, ভেরি গুড। তোমার অ্যাকাউন্টে আমি একটু আগে কিছু টাকা পাঠিয়েছি, চেক করে নিও একবার। নবনীতা মনে মনে খুশি হলেও মুখে আপত্তি জানায়। কি দরকার ছিল স্যার? এখনও তো স্যালারির সময় হয়নি। অনিরুদ্ধ বলে, এটা স্যালারি নয়, ইনসিডেন্টাল এক্সপেন্সের জন্য। তোমার কাছে রেখে দাও, দরকার লাগতে পারে। নবনীতা খুশি হয়। অনি স্যারের এই ব্যাপারটা বেশ ভালো। কাউকে কোনো কাজ দিলে তার সুবিধা অসুবিধার দিকটাও খেয়াল রাখেন। সবেমাত্র কিছুদিন হলো ওর সাথে কাজ করতে শুরু করেছে, কিন্তু এর মধ্যেই বেশ ভালো লাগতে শুরু করেছে মানুষটাকে। এবং কাজের ধরনগুলোও বেশ ইউনিক, একঘেয়েমি নেই। যদিও ওর সব কাজের মধ্যেই একটা কমন ব্যাপার আছে, সেটা হলো টার্গেটকে কনভিন্স করানো। কিন্তু এবারে কি একটা ভসঘট কাজ দিলে যার কোনো মাথা মুন্ডু নেই। একজন জেদি একগুঁয়ে অবিবাহিত পুরুষ মানুষকে তার বসত ভিটে বিক্রি করার জন্য রাজি করাতে হবে। সেই মানুষটা যে কেমন হবে তার আন্দাজ ইতিমধ্যেই ও পেয়েছে। আধ ঘন্টা ধরে বেল বাজিয়ে যাওয়ার পরেও দরজা খোলেনি। তাকে রাজি করানো তো মনে হচ্ছে শিবের অসাধ্য কাজ। ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে ছোট আয়না বের করে একবার মুখের মেকআপটা দেখে নেয়। ঠোঁটে হালকা লিপস্টিক বুলিয়ে দুটো ঠোঁটকে পরস্পরের সাথে ঘষে নিয়ে রঙের সামঞ্জস্য ঠিক করে নেয়। মেকআপ কিট ব্যাগে ঢুকিয়ে চেন আটকানোর সময় একটা খামের দিকে চোখ পড়ে যায়। ওর বন্ধু সুচেতা গতকাল ওকে দেখতে দিয়েছিল ওর নতুন ফ্ল্যাটে ইন্টেরিয়র ডেকোরেশনের ব্রোশিওর, আর সঙ্গে সঙ্গে ওর মাথায় আইডিয়াটা খেলে যায়। নতুন উদ্যমে এগিয়ে যায় নতুন টার্গেটের দিকে। দরজায় বেল বাজছে। আধ ঘন্টা আগে বেলটা বার তিনেক মতো বেজে থেমে গিয়েছিল। অনিন্দর মনে হয় হয়তো তখন যে এসেছিল সে আবার ফিরে এসেছে। এখন আলস্যটা কমে এসেছে। এমনিতেও ও চা তৈরির জন্য ওকে নিচে নামতেই হতো। গায়ের কাশ্মীরি কম্বলটা সরিয়ে আড়মোড়া ভেঙে ক্যাম্বিসের তৈরি ক্যাম্প খাটটা থেকে উঠে পড়ে ও। একা থাকার অসংখ্য সুবিধা থাকলেও একটা অসুবিধা হলো সব কাজ নিজেকেই করতে হবে। অবশ্য তা নিয়ে ওর কোনো অভিযোগ নেই, বরঞ্চ কিঞ্চিত অহংকারই আছে। রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাঁট পোছ, সাবান কাচা, এমনকি জামা প্যান্টের বোতাম লাগানো পর্যন্ত ঘরকন্নার সব রকম কাজই ও করতে পারে। কেন যে শুধু শুধু মানুষ নিজের স্বাধীনতার বিনিময়ে রোজগার করে খাওয়ানোর জন্য একটা স্বামী আর রান্না করে খাওয়ানোর জন্য একটা বউ খোঁজে কে জানে। সব কাজ নিজে করতে পারলেই আর বিয়ে নামক রিচুয়ালে দ্বারস্থ হতে হয় না। অবশ্য দাম্পত্য জীবনে কিছুদিন প্রেম নামক একটা সাময়িক কর্পূরের উপস্থিতিও লক্ষ্য করা যায়, তবে তার আয়ু সম্ভবত মাসখানেক কি মাস দুয়েক বড়জোর। তারপর তো পুরোটাই ঝগড়া আর মানিয়ে নেওয়া। এসবের থেকে দূরে থেকে ও বেশ ভালোই আছে। গেট খুলে দেখে একজন সুবেশা বছর 25-26 সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছেন। কোনো ঠিকানা জানার জন্য এলেন কি? ও প্রশ্ন করে। কাকে চাই? মেয়েটি বলে, অন্য কাউকেই নয়, আপনাকেই চাই স্যার। সদা আত্মবিশ্বাসী অনিন্দও একটু ঘাবড়ে যায় মনে মনে। আমাকে চান মানে? আমি কি আপনাকে চিনি? মেয়েটি বলে, না স্যার, এখনও আপনি আমায় চেনেন না, তবে চিনে যাবেন। আচ্ছা, আমাকে ভেতরে আসতে বলবেন না? কোনো অচেনা ব্যক্তিকে বাড়ির ভিতরে আপ্যায়ন করা অনিন্দ স্বভাববিরুদ্ধ হলেও এক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে বলে, বেশ, আসুন। সদর দরজা ছেড়ে বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি পেয়ে মেয়েটি অর্থাৎ নবনীতা মনে মনে বেশ খুশি হয়। এদিকে জীবনে প্রথমবার নিজের অগোছালো ঘরদোর দেখে অনিন্দ লজ্জিত হয়। সদর দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে রান্নাঘর। একটু উঁকি মারলেই মনে হবে সদ্য সুনামি বয়ে গেছে সেখানে। সিঙ্কের উপর স্তূপীকৃত হয়ে গতকালের এঁটো বাসন পড়ে রয়েছে। রান্নাঘর ছাড়িয়ে সোজা এগুলেই বাড়ির একমাত্র বেডরুম। মাঝখানে একটা চৌকো জায়গা, যাকে ড্রয়িং রুম বললে বেশি সম্মান দেখানো হয়ে যাবে। সেখানে দুজনে বসে খাওয়ার মতো কাঠের উপর সানমাইকা লাগানো টেবিল আর দুপাশে দুটো চেয়ার পাতা। টেবিলের উপর ছড়ানো সবজি ও ফলের বাহার দেখে মনে হয় যেন এক্ষুনি ক্রেতাদের আগমন ঘটবে। চেয়ার দুটোই জামা কাপড়, গামছা, সবাই হাত পা ছড়িয়ে শুয়ে রয়েছে।
বেডরুমে ঢুকে সিঙ্গেল বেড ডিভানটার দিকে তাকালে মনে হবে একটু আগেই সিবিআই অথবা ইডির রেড ঘটে গেছে। মাথার বালিশটা কোনো রকমে খাটের একপাশে ঝুলছে, পায়ের বালিশে ঠাঁই হয়েছে মেঝেতে। মশারিটার মাথায় জমা ধুলোর আস্তরণ বলে দেয় কেনার পর থেকে ওর কপালে সাবান জোটেনি। কম্বলটা যেভাবে খাটে শুয়ে আছে তা দেখে মনে হয় না শীত সম্পূর্ণরূপে চলে যাওয়ার আগে সে বিছানা ছাড়বে বলে। নবনীতা কিন্তু বেশ সাবলীলভাবে বেডরুমে প্রবেশ করে মশারির খুঁটটা একটু তুলে দিয়ে খাটের উপর বসে পড়ে বলে, আমার নামটাই তো এখনো বলা হয়ে ওঠেনি। আমার নাম হলো নবনীতা। মেয়েটা সরাসরি খাটে গিয়ে বসে পড়ায় অনিন্দ মনে মনে বিরক্ত হলেও কিছু বলে না, কারণ একথা সত্যি যে এ ঘরে আর অন্য কোনো বসার জায়গা নেই। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে জানতে চায়, আপনার আসার উদ্দেশ্যটা কিন্তু এখনো জানতে পারিনি। নবনীতা বলে, বলছি স্যার, তার আগে একবার বৌদিকে আসতে বলুন। বৌদিকে কোথায় পাবো? এ বাড়িতে কোনো বৌদি থাকেন না তো? অনিন্দ বলে। নবনীতা বলে, বৌদি মানে আমি আপনার স্ত্রীকে ডাকার কথা বলছি। আসলে আমি যে বিষয়ে কথা বলতে চাইছি সেই সংক্রান্ত বিষয়ে সাধারণত বাড়ির মহিলারাই সিদ্ধান্ত নেন। অনিন্দ বলে, মনে হচ্ছে আপনি ভুল ঠিকানায় এসে পড়েছেন। আমি অবিবাহিত এবং একাই থাকি। এই বাড়িতে গত 10 বছরে সম্ভবত প্রথমবার কোনো মহিলা হিসেবে আপনি আজ প্রবেশ করলেন। নবনীতা তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা খাম বের করে হেসে বলে, বেশ, তাহলে আপনাকেই এগুলো দেখাই স্যার। অনিন্দ লক্ষ্য করে খাটের উপর কম্বলটা সরিয়ে কতগুলো পোস্টকার্ড সাইজের ছবি ছড়িয়ে দিল নবনীতা। ছবিগুলোর কোনোটাই রান্নাঘরের ছবি, কোনোটাই বেডরুমের, তো কোনোটাই ড্রয়িং রুমের। ও প্রশ্ন করে, এগুলো কি? নবনীতা বলে, স্যার, আমি হোম ডেকর কোম্পানির পক্ষ থেকে আসছি। আমরা যত্ন সহকারে বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন করে থাকি। অনিন্দ জানতে চায়, এসব দেখে আমি কি করব? নবনীতা ঘরের চারপাশে চোখ বুলিয়ে বলে, স্যার, আপনার বাড়ির ইন্টেরিয়রটা একটু এথনিক স্টাইলে। একে একটা মডার্ন লুক দিলে কেমন হয়? অনিন্দ ঠাউর করতে পারে না নবনীতার কথায় খোঁচা আছে কি না। গম্ভীরভাবে বলে, আমার বাড়ি যেমন আছে তেমনই থাকুক। আমি তো আর বাড়ির বিয়ে দিতে যাচ্ছি না, তাই রূপ পরিবর্তনেরও কোনো প্রয়োজন দেখছি না। নবনীতা ছবিগুলো এক এক করে খামে ভরে নিতে থাকে। ওর মুখ দেখে মনে হয় অনিন্দর কথায় দুঃখ পেয়েছে। অনিন্দর খারাপ লাগে, হয়তো ব্যবহারে একটু বেশি রূঢ়তা দেখিয়ে ফেলেছে। পরিস্থিতি হালকা করার জন্য প্রস্তাব দেয়, চা খাবেন? নবনীতা মাথা নিচু করে ছবি গোছাতে গোছাতে সম্মতি দেয় ঘাড় নেড়ে। সকাল থেকে একবারও চা খাওয়া হয়নি, তাই নেশাটা বেশ জোরদারভাবেই চাগার দিচ্ছিল। নবনীতাকে চা পানের নিমন্ত্রণ করার সেটাও একটা কারণ হতে পারে বলে অনিন্দ নিজেকে বোঝায়। রান্নাঘরে চা তৈরি করতে করতে বিস্কুটের কৌটো খুলে দেখে দুটো মাত্র মেরি বিস্কুট পড়ে আছে। যুবতী অতিথিকে মেরি বিস্কুট খাওয়াতে মন চায় না। ও দেওয়ালে তাক থেকে গত সপ্তাহে কেনা ডার্ক ফ্যান্টাসির প্যাকেটটা খুলে একটা কাঁচের প্লেটে বিস্কুটগুলো রাখতে গিয়ে দেখে প্লেটটাই পুরু হয়ে ধুলোর আস্তরণ জমেছে। সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে একটা ট্রেতে বিস্কুটের প্লেট আর বনচায়নার কাপে চা ঢেলে নিজের ঘরের চৌকাঠে পা রেখে অবাক হয়ে যায় অনিন্দ। কোমরে আঁচল গুঁজে খাটের নিচে লুকিয়ে থাকা ঝাঁটাটা ঠিক খুঁজে বার করে ইতিমধ্যে বিছানা ঝেড়ে নতুন বেড কভারটা পেতে ফেলেছে। মশারি কম্বল পাট করে খাটের ধারে সাজিয়ে রেখেছে। সাজানো বালিশ দুটোকে দেখে মনে হচ্ছে যেন এতদিন ভয় পেয়ে ওরা পুঁকড়েছিল, আজ সাহস পেয়ে যেন আনন্দে ফুলে উঠেছে। নিজের ঘরের পরিবর্তিত রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় অনিন্দ। মুখে মৃদু প্রতিবাদ করে, দিলেন তো ঘরটা তছনছ করে। এখন আসুন একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিন। প্রশংসার ছোঁয়া পেয়ে নবনীতার মুখে রক্তিমাভা অনিন্দর দৃষ্টি এড়ায় না। মুখে বলে, কথাই বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি মেয়েরা যেখানেই যাক অগোছালো ঘর দেখলেই গোছাতে শুরু করে। এর পরের ঘণ্টাখানে কেটে যায় রাজনীতি, সমাজ, সিনেমা ইত্যাদি নানা বিষয় আলোচনার মধ্য দিয়ে। অনিন্দ অবাক হয়ে যায় দেখে যে দুজনের পছন্দের বিষয়গুলো শতকরা 80 মিলে যাচ্ছে। তবে সব থেকে পছন্দের বিষয় হলো দুজনেরই বই পড়ার নেশা এবং আশ্চর্যজনকভাবে প্রিয় কবি শঙ্খ ঘোষ এবং প্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম আলো যে আধুনিক যুগের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে অন্যতম সে বিষয়ে দুজনেই একমত হয়।
অবশেষে আগামী রবিবার নবনীতা যে বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ বইমেলায় উপস্থিত থাকবে একথা জানিয়ে নবনীতা বিদায় নেয়। সদর দরজা পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে এসে অনিন্দ্য খাটে বসতে গিয়েও থমকে যায়। পরিপাটি করে পেতে রাখা বিছানার চাদরটা যেন ওকে বসতে নিষেধ করে। এতক্ষণে লক্ষ্য করে নবনীতার ব্যবহার করা পারফিউমের স্নিগ্ধ গন্ধটা সারা ঘরে ছড়িয়ে রয়েছে। কেমন ঝিমঝিমে একটা ভাব মাথার মধ্যে ঘোরাফেরা করছে। নিজেকে প্রশ্ন করে রাহুল দ্রাবিড়ের মতো ওর রক সলিড ডিফেন্সটা কি আস্তে আস্তে নড়ে যাচ্ছে? না হলে কেন রবিবার বিকেলে বইমেলায় যাওয়ার ইচ্ছেটা মনের ভেতরে একটু একটু করে ডালপালা মেলছে। অনিন্দর বাড়ি থেকে বেরিয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে। এতক্ষণে ওটা যে সাইলেন্ট করা ছিল ভুলেই গিয়েছিল। ইতিমধ্যে অনিরুদ্ধ স্যারের 3টে মিসড কল এসে গেছে। ডায়াল করতে গিয়ে দেখে উনিই কল করছেন। স্যার, এইমাত্র ওনার বাড়ি থেকে বেরোলাম, আপনাকেই কল করতে যাচ্ছিলাম, কিন্তু আপনিই কল করে ফেললেন। অনিরুদ্ধ বলে, সে ঠিক আছে, কথাবার্তা কিছু হলো? নবনীতা বলে, প্রাথমিক পরিচয় পর্বটা মিটেছে স্যার, তবে আমি এখনও আমার ওকে মিট করার আসল কারণটা ভেঙে বলিনি। অনিরুদ্ধ বলে, ঠিক করেছ, ও যে ধরনের মানুষ আসল কারণ জানতে পারলে হয়তো ঘাট ধরে তোমাকে বাড়ি থেকে বেরই করে দিত। মহিলা বলে রেয়াত করতো না। যাকগে, তবে তোমাকে কিন্তু রেগুলার ফলো আপ করে যেতে হবে, বুঝলে? নবনীতা বলে, আমি জানি স্যার, তবে একটু সময় তো লাগবেই। অনিরুদ্ধ বলে, আমি জানি সময় লাগুক, তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। পারলে একমাত্র তুমিই পারবে ওই পাহাড়টাকে টলাতে। আমি তোকে ছেলেবেলা থেকেই চিনি, এক কথায় ও হলো আস্ত একটা গামবাট। যেটা নিজে ঠিক মনে করবে সেটাই করবে। তবে কি জানো তো, ও রাজি হওয়া বা না হওয়ার উপর তোমার আমার দুজনেরই ভবিষ্যৎ নির্ভর করছে। ওর বাড়িটা যদি আমি বাজরিয়ার হাতে তুলে দিতে না পারি, তাহলে আমার রেপুটেশন পুরো নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া কিছু পার্সোনাল প্ল্যানসও আছে তোমাকে নিয়ে। কাজটা ভালোই ভালোই মিটে গেলে তোমাকে বলবো। এখন ছাড়ি তাহলে। নবনীতা ফোনটা ব্যাগে রেখে বাড়ির পথ ধরে। মায়ের ওষুধগুলো কিনতে হবে। একটা ওষুধ বেশ দামি। ভেবেছিল মাসের শেষে মাইনে পেলে কিনবে, কিন্তু আজ ইনসিডেন্টাল খরচ হিসেবে যে টাকাটা পেয়েছে তার পুরোটাই রয়ে গেছে। ওষুধ কেনার পরেও বইমেলা থেকে বই কিনে একজনকে উপহার দেওয়ার মতো টাকা নিশ্চয়ই থেকে যাবে কাছে। কিন্তু তিনি কি আসবেন বইমেলাতে? কেন জানে না, ওর মন চাইছে অনিন্দর সাথে আবার দেখা হোক। এদিকে অনিরুদ্ধ স্যারের সুরটাও কেমন যেন অন্যরকম লাগলো। উনি কি কিছু ইঙ্গিত দিতে চাইলেন? এমনিতে মানুষটার পেশাদারি মানসিকতা ওর খুব ভালো লাগে। আজই যেমন কতগুলো টাকা না চাইতেই দিয়ে দিলেন। কাজের ব্যাপারে খুব পার্টিকুলার। এমনিতে ওর কাছে নবনীতা ব্যক্তিগতভাবে খুবই ঋণী। চূড়ান্ত আর্থিক অনটনের মুহূর্তে ওকে এই কাজটা দিয়েছেন। কিন্তু ওনার সাথে সম্পর্কটা তো পুরোপুরি পেশাদারি। আর তাছাড়া উনি তো বিবাহিতও বটে। ওনার স্ত্রীকে 2-1বার দেখেছে নবনীতা, দারুণ সুন্দরী। কিন্তু স্যারের সাথে সম্পর্কটা একটু যেন শিথিল। কিন্তু সেই দাম্পত্য সম্পর্কে শিথিলতার কারণে স্যার আবার ওর প্রতি অনুরক্ত হয়ে পড়ছেন না তো? তাহলে তো মহা বিপদ। এদিকে ওর নিজের মনের তারে কেন যে অন্যরকম একটা সুর বাজছে, কেন যে 1 ঘন্টার আলাপেই ওই রকচটা একঘেয়ে মানুষটাকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে, সেটা নিজেই বুঝতে পারে না। তবুও তো এখনো মানুষটা জানেই না নবনীতা কী কাজে ওর বাড়িতে গিয়েছিল। জানলে হয়তো চেলা কাঠ নিয়ে তাড়া করবে। পৃথিবীতে যেসব মানুষের কোনো কাজ নেই অথবা কাজ না করে অলস জীবন কাটাতে ভালোবাসে, একমাত্র তারাই বোধহয় গল্পের বই পড়ে সময় কাটায়। অনিরুদ্ধ নিজে সেই মানুষদের দলে কখনোই পড়ে না। স্কুল জীবনে হাঁদা ভোঁদা, বাটুল দা গ্রেটের মতো কিছু কমিক্সের প্রতি আকৃষ্ট থাকলেও বাস্তব জীবনে প্রবেশ করার মুহূর্ত থেকে সেই আকর্ষণ কেটে গেছে। সময়ের মূল্য বুঝে তাকে কাজে লাগাতে শিখেছে সেই কবে থেকে। তাই আজ মুঠোয় ধরে থাকা এই ফোনটাকে পুঁজি করে ওর রোজগার অনেকের কাছেই ঈর্ষণীয়। প্রমোটার থেকে শুরু করে রাজনীতিবিদ, খেলোয়াড় থেকে শুরু করে শিক্ষক, এমনকি গুন্ডা থেকে শুরু করে পুলিশ, সবাই ওর ক্লায়েন্টদের লিস্টে অবস্থান করছে। কলকাতার বুকে ইভেন্ট ম্যানেজার অনিরুদ্ধ হালদার আজ একটা পরিচিত নাম। একটা মাত্র ফোন কলে কার কী প্রয়োজন জেনে নিয়ে চটপট সমাধান করাই হলো তার সাফল্যের চাবিকাঠি।
গত 20 বছরের কেরিয়ারে কখনো কোনো দিন সুনামের অভাব ঘটেনি। শুধুমাত্র একটা নাম, অনিন্দ্য সান্যাল। ওর স্কুলের ব্যাচের টপার। কাঁটার মতো বুকে বিঁধে আছে, কিছুতেই ওপরাতে পারছে না ওই কাঁটাটাকে। এত পড়াশোনা করেও সামান্য মাইনে চাকরি সম্বল করে গাড়লের মতো বসত ভিটে আঁকড়ে পড়ে রয়েছে। মোটা টাকার টোপ, 12 তলার উপর ঝাঁচকচকে 2 BHK ফ্ল্যাটের অফার কিছুই টলাতে পারেনি ওই ছেলেকে। তবে এবার বোধহয় টলবে। নবনীতা নামক অস্ত্রটা মনে হয় এবার কাজে লাগবে। যতক্ষণ না একটা ফয়সলা হচ্ছে মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। এত চিন্তার মধ্যে আজকের বিকেলটা শুধু শুধু নষ্ট হলো তৃষাকে খুশি করার জন্য বইমেলায় এসে। এর থেকে নবনীতার সাথে সিসিডিতে বসে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা ডিসকাস করে নিলে ভালো হতো। তৃষার এই আদিক্ষেতাও সহ্য হয় না। নিজে বইয়ের মধ্যে ডুবে থাকুক না, অনিরুদ্ধকেও টেনে আনার কি দরকার ছিল? এই যে এক কোণের এতক্ষণ ধরে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে অনিরুদ্ধ কাজের ক্ষতি করে বোর হচ্ছে, সে খবর কি তৃষা রাখে? আচ্ছা, বইমেলায় এত মানুষ ভিড় করে কেন আসে? চাইলে তো কলেজ স্ট্রিটেই সব বই পাওয়া যায়। এখানে 7 দিন ধরে ভিড় করার কি কোনো মানে হয়? আসলে বোধহয় হুজুগে বাঙালি আড্ডা মারতে আর ঘুরে বেড়াতে এখানে আসে। কাজ না থাকলে যা হয় আর কি। হঠাৎ পিঠে আঙুলের খোঁচা লাগাই ঘুরে দেখে 2 হাতে 2টো প্যাকেট ভর্তি বই নিয়ে তৃষা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ খোঁচা দিয়ে বলে, বিদ্যের ভারে তুমি তো এবার বেঁকেই যাবে দেখছি। তৃষা প্রশ্ন করে, তা সত্ত্বেও তুমি খানিকটা বিদ্যের ভাগ আমার থেকে নেবে না? অনিরুদ্ধ বলে, রক্ষে করো বিদ্যে ধরি। কাজ নেই আর বিদ্যা আহরণ করে। এমনিতেই তোমার আবদারের ঠেলায় আমার অনেক সময় নষ্ট হলো আজ। নবনীতার সাথে বিজনেসের ব্যাপারে গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করতে হলো। তৃষা বলে, তাহলে তো বোধহয় আজ তোমার মিটিংটা এমনিতেও হতো না, কারণ তোমার নবনীতা দেবী আজ বইমেলায় অনিন্দ্যদার সাথে ডেটিংয়ে এসেছে। অনিরুদ্ধ রেগে গিয়ে বলে, কি আবোল তাবোল বকছো? নবনীতা এখানে কেন আসবে? আমাকে তো কিছু বলেনি আগে। তৃষা বলে, যাও বাবা, তোমার কাছে কাজ করে বলে কি সব কাজ তোমার অনুমতি নিয়ে করবে? আমার তো ওদের দেখে মনে হলো দুটিতে বেশ জমেছে। যেভাবে হেসে হেসে গল্প করতে করতে ওরা এক স্টল থেকে আর এক স্টলে ঘুরে বেড়াচ্ছিল, তা দেখে মনে হলো অনিন্দ্যদার আইবুড়ো বদনামটা এবার খুব শিগগির ঘুষবে। অনিরুদ্ধ বলে, তোমার ওসব বাজে কথা রাখো তো। ওকে আমি একটা কাজে অনিন্দর কাছে পাঠিয়েছি। না হলে ওর মতো একটা ব্রাইট মেয়ে ওই রকম একটা বোরিং ছেলেকে পাত্তাও দেবে না। তৃষা বলে, তাই হবে হয়তো। এখন কিছু খাওয়াবে কি? অনিরুদ্ধ বলে, চলো। ধোঁয়া ওঠা মোমোটা একবারে মুখে পুড়ে ফেলার পর গরমে নাজেহাল অবস্থা নবনীতার। না পারে ওটা মুখ থেকে বের করে দিতে, না পারে গিলতে। জলের গ্লাসটা এগিয়ে দিয়ে অনিন্দ্য বলে, আস্তে খান, আপনার প্লেটটা কেউ কেড়ে নেবে না। নবনীতা নিজেকে সামলে নিয়ে বলে, প্রিয় খাবারটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, ফেলে রাখতে নেই, বুঝলেন? আপনার মতো অত ধীরে সুস্থে আমি খেতে পারি না। অনিন্দ্য বলে, বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না আপনি আমাকে ডেল কার্নেগির বই কেন উপহার দিলেন? নবনীতা বলে, কিছু মনে করবেন না, আমার মনে হয়েছে আপনার জীবনে একটু উদ্যমের অভাব আছে, তাই মনে হলো এই বইটা পড়লে আপনি হয়তো উপকৃত হবেন। রাগ করলেন? অনিন্দ্যর দৃষ্টি দূর আকাশের দিকে নিবদ্ধ। কি জানেন নবনীতা, আপনি উদ্যম বলতে যা বোঝাতে চাইছেন আমি তার সাথে একমত নই। আসলে অধিকাংশ মানুষই উদ্যম বলতে বোঝে জীবনে প্রচুর টাকা পয়সা রোজগার করে সফল হওয়া। আমি কিন্তু সেটা মানি না। আমি মনে করি উদ্যম লাগে জীবনে নিজের ইচ্ছে মতো শান্তিতে বাঁচতে। জীবন মানে একটা যান্ত্রিক দিন যাপন নয়। জীবন হলো একটা স্বাধীন মুক্ত চেতনার বিকাশ, যা আপনাকে প্রতি মুহূর্তে উৎসাহিত করবে জগৎকে জানতে, নতুন কিছুকে খুঁজে বের করতে। হয়তো আপনাকে ঠিকমতো বোঝাতে পারছি না। আসলে এটা হলো একটা অনুভূতি, যেটা কেবলমাত্র মোটা ব্যাংক ব্যালেন্স অথবা দামি বাড়ি গাড়ি কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। তন্ময় হয়ে শুনছিল নবনীতা অনিন্দ্যর কথা। এই রকমভাবেও যে জীবনকে দেখা যায় সে ধারণা ওর আগে ছিল না। এই মানুষটাকে কি করে বলা যায়, আপনার বাড়িটা খালি করে দিন, তার বদলে ফ্ল্যাটে উঠে যান। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ভেবেছিল। ওকে নিজের মুখে কিছুই বলতে হলো না। কফি শেষ করে বেরিয়ে আসার সময় নারী কণ্ঠে অনিন্দ্যকে পিছন থেকে কেউ ডাকে,
নবনীতা ঘুরে দেখে তৃষা বৌদি ডাকছেন। অনিরুদ্ধ স্যার আর উনি একটা কোণের টেবিলে বসে আছেন। অনিন্দকে তৃষা বৌদি চেনেন তাহলে? নবনীতার মনে এক অজানা ভয়ের অনুভূতি খেলে যায়। হয়তো অনিন্দর কাছে নিজের প্রকৃত পরিচয় এবার ধরা পড়ে যাবে। সাবলীলভাবে অনিন্দ আর ত্রস্ত পায়ে নবনীতা ওদের দিকে এগিয়ে যায়। তৃষা বৌদি বলেন, কি ব্যাপার অনিন্দদা, নবনীতার সাথে বইমেলা ঘুরছেন বলে আশপাশে কারোর দিকেই তাকাবেন না? আমরাও তো এসেছি বইমেলাতে নাকি? অনিন্দ বলে, আমি কি করে জানবো বলো যে তুমিও বইমেলায় আসবে, তাও আবার এত ব্যস্ত স্বামীকে সঙ্গে নিয়ে? আজ বোধহয় বইমেলা নিজেও ধন্য হয়ে গেল। তৃষা নবনীতার দিকে তাকিয়ে বলে, জানো তো নবনীতা, অনিন্দদা তোমার অনিরুদ্ধ স্যার হলেন স্কুলের ব্যাচমেট। একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। একজন মা সরস্বতীর উপাসক তো আর একজন মা লক্ষ্মীর। তাই দুজনের মধ্যে দেখা হলেই ঝগড়া লেগে যায়। তুমি যে কি করে এই দুই নৌকায় পা দিয়ে চলছো তা তুমিই জানো বাবা। নবনীতা এবং অনিন্দ দুজনেই দুজনের দিকে তাকায়। তৃষার কথায় দুজনেই দুজনের সম্বন্ধে নতুন তথ্য জানতে পেরেছে। নবনীতা শুনে অনিরুদ্ধ স্যার মৃদু ধমকেশ্বরে তৃষা বৌদিকে থামতে বলছেন। কিন্তু আজ বোধহয় বৌদি নিজের অজান্তেই সর্বনাশের খেলায় মেতেছেন। তাই নবনীতাকে ছেড়ে এবার অনিন্দকে নিয়ে পড়লেন। কি অনিন্দদা, আপনার বাড়িটা এখনো অনিরুদ্ধ বাগাতে পারেনি তো? দেখবেন কিছুতেই যেন ওটা না পায়। কি যে খেয়াল ওর কে জানে। গোটা পাড়াটায় প্রমোটারদের হাতে তুলে দিয়ে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করবে। আরে বাবা, ছোট ছোট বাড়িগুলো যে কিছুটা দৃশ্য সুখের কারণ হয় সেটা এই বিজনেসম্যান মহাশয় বুঝবেনই না। আমার তো খুব ভালো লাগে আপনার বাড়িটা। অনেক দিন যাওয়া হয়নি, এবার একদিন যাব। আচ্ছা নবনীতা, তোমার স্যার আবার তোমাকে অনিন্দদাকে রাজি করানোর কাজটা দেননি তো? দেখো, তুমি আবার কাজটা করতে রাজি হয়ে যেও না যেন। নবনীতা নীরব দৃষ্টি মাটিতে নিবন্ধ। অনিরুদ্ধ রাগের মাথায় চেয়ার ছেড়ে উঠে পড়ে বলে, তোমার এইসব ঠাট্টি আর কি আমার ভালো লাগছে না, বাড়ি চলো। অনিন্দ তৃষার কথার উত্তরে বলে, যদি আমার বাড়িতে আসতেই হয় তাহলে তাড়াতাড়ি এসো। বেশি দিন হয়তো বাড়িটা থাকবে না। আমি তাহলে আসি তৃষা। ওহো, একটা কথা নবনীতা, এই বইটা রাখুন। ব্যাগ থেকে ডেল কার্নেগির বইটা বের করে ওর হাতে দেয়। এর যোগ্য মর্যাদা আপনার স্যারই দিতে পারবেন। ভালো থাকুন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।